দর্শক স্বাগত জানাচ্ছি নিটল টাটা নিউজ আওয়ার এক্সট্রায়। সহযোগিতা ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার ও হাসপাতাল আজকে সারাদিন রাস্তায় বিকেলটা বিশেষ করে ছিলেন কোটা সংস্কারের আন্দোলন যারা করছেন সেসব শিক্ষার্থীরা, এবং সারাদিন সংবাদের শিরোনামেও তারা ছিলেন। সেটা নিয়ে আলোচনা করব এবং এই আলোচনা আজকে আদালতের একটা অংশ অর্থাৎ হাইকোর্টের যে রায় তার মূল অংশ প্রকাশ হয়েছে। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করতে চাই। শিরোনাম দিয়েছে আদালত, সরকার এবং কোটা আন্দোলন। আমাদের সঙ্গে শাহ মঞ্জুরুল হক আছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক। তবে আজকে তাকে আমন্ত্রণ জানানোর কারণ হচ্ছে গতকালকে দুজন শিক্ষার্থী যারা রিট করেছিলেন তাদেরও আইনজীবী আপনি। হ্যাঁ, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন নাহিদ ইসলাম, কোটা বিরোধী আন্দোলন এখন যেটা চলছে তার অন্যতম সমন্বয়ক। নাহিদ ইসলাম স্বাগত জানাচ্ছে। এবং আমাদের সঙ্গে পরে অমির রহমান পিয়াল, অনলাইন অ্যাক্টিভিস্ট, তিনি দেশের বাইরে থেকে যুক্ত হবেন। জনাব শাহ মঞ্জুরুল হক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। গতকালকে আপনি যে যে আবেদনটি নিয়ে আপিল আবেদনটি নিয়ে গিয়েছিলেন আপিল বিভাগে, 1 মাসের বা 4 সপ্তাহের একটা স্টে অর্ডার পেয়েছেন। গতকাল আপনি বলেছেন যে আদালতে এটার সুরাহা হতে হবে। আজকে আমরা হাইকোর্টের রায়ের যে মূল অংশ পেলাম, তাতে আপিল বিভাগ যদি কোনো অর্ডার না দেয় বা হাইকোর্টের রায় বহাল থাকে, তাহলে কিন্তু পুরো বিষয়টা সরকারের উপর বর্তায়, অর্থাৎ কোটা সংস্কারের সুযোগ এখন সরকারের সামনে হাইকোর্টের রায়ের ফলে। আমি কি ঠিক বলেছি? ঠিক, সেটাও যদি করতে হয় তাহলে আপনাকে 7ই আগস্টের পরে করতে হবে। কেননা অ্যাপিলেট ডিভিশন কালকে যে আদেশ দিয়েছে তাতে হাইকোর্ট ডিভিশনের আজকে যে অপারেটিভ পার্টটা বের হয়েছে সেটাও কিন্তু ইনঅপারেটিভ রয়েছে। স্ট্যাটাসকো দেওয়ার পরেও অ্যাপিলেট ডিভিশন বলে দিয়েছে যে ইন দি মেইন টাইম জাজমেন্ট অফ দি হাইকোর্ট ডিভিশন শেল রিমেইন ইনঅপারেটিভ, অকার্যকর থাকবে। সুতরাং সেটাও যদি করতে হয় তাহলেও করতে হবে 7ই আগস্টের পর, এবং পূর্ণাঙ্গ জাজমেন্ট যদি সেদিন প্রকাশ হয় তার আগে, তাহলে গভর্নমেন্ট থেকেও সিপি ফাইল করা হবে, আমরাও সিপি ফাইল করব। এবং অ্যাপিলেট ডিভিশন হয়তো এই মামলায় অ্যামিকাস কিউরিও নিয়োগ দিবেন, দিয়ে অ্যাপিলেট ডিভিশনের উদ্দেশ্য হচ্ছে এই বিষয়টা একটা চূড়ান্ত নিষ্পত্তি করে দেওয়া। এখন চূড়ান্ত নিষ্পত্তি কিন্তু এইভাবেই হবে যে আজকে হাইকোর্ট ডিভিশনের যে অপারেটিভ পার্ট বের হয়েছে সেটা যেহেতু ইনঅপারেটিভ রয়েছে, এই পূর্ণাঙ্গ জাজমেন্টটা বের হলে এই পুরো বিষয়টাই কিন্তু অ্যাপিলেট ডিভিশনকেই দেখতে হবে। আমি এর সাথে সংযোজন করতে চাই যে শিক্ষার্থীরা যে আন্দোলনটা করে যাচ্ছে তারা এখন নতুন করে বলছে যে এটা নির্বাহী বিভাগ থেকে তারা আদেশ চান, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান, এবং মাননীয় প্রধানমন্ত্রী যেন একটি আশ্বাস দেন এবং নির্বাহী বিভাগের মাধ্যমে বিষয়টি সমাধান করেন অথবা কমিশন ফর্ম করেন। আজকে আবার আপনি বললেন যে পার্লামেন্টের জরুরি অধিবেশন বসিয়ে আইন, এটা নাহিদ ইসলাম তার দাবি কিছুক্ষণ আগে জানিয়ে এসেছে, কিছু শুনলাম আমি, আপনি বললেন সেটা করতে হবে। ভাই দেখুন, আপনাকে আগে তো লেজিসলেটিভ প্রক্রিয়াটা বুঝতে হবে, এবং আদালতের প্রক্রিয়া, নির্বাহী বিভাগের প্রক্রিয়া, পার্লামেন্টের প্রক্রিয়া। এখন আন্দোলনটা এমন জায়গায় যে দাঁড়িয়েছে যে 3টাকে একসাথে করে ফেলা হচ্ছে। আপনার প্রথম যে কোটা প্রথার সার্কুলার হয় সেটা কিন্তু 1972 সালে বিফোর সংবিধান প্রণয়নের আগেই এটা করা হয় একটা বিশেষ সার্কুলারের মাধ্যমে। এর পরবর্তীতে এই পর্যন্ত এটা নিয়ে যতগুলি সংশোধন হয়েছে, কারেকশন হয়েছে, বাড়ানো কমানো হয়েছে, মুক্তিযোদ্ধা কোটার বাইরেও অন্য কোটাগুলি কিন্তু বাড়ানো কমানোও হয়েছে। এবং আমার জানা মতে একবার কমিশন ফর্ম করা হয়েছে, একবার কমিটি হয়েছে। সবগুলি হয়েছে নির্বাহী বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে, পার্লামেন্টের কোনো আইনের মাধ্যমে কিন্তু এটি হয় নাই। নাম্বার 1। এখন নির্বাহী বিভাগকে হাইকোর্ট ডিভিশন যে কথা বলেছে, সেই নির্বাহী বিভাগ যদি এখানে কম বেশি করে অথবা একটা পূর্ণাঙ্গ ব্যবস্থাও করে, সেই ক্ষেত্রেও কিন্তু আপিল বিভাগের পারমিশন নিয়ে আপিল বিভাগ যে সিদ্ধান্ত দিবে 7 তারিখে, সেই সিদ্ধান্তের পর করে আপিল বিভাগ এই রায়কে মডিফাই করতে পারে, এই রায় বহাল রাখতে পারে। আপিল বিভাগ বলতে পারে আমরা আর শুনবো না, এটার দরকার নেই, এই তো বহাল রেখে বলতে পারে যে যেহেতু নির্বাহী বিভাগের ক্ষমতা এখানে খর্ব করা হয় নাই, সুতরাং নির্বাহী বিভাগকে, এবং নির্দেশনও দিতে পারে আপিল বিভাগ যে নির্বাহী বিভাগ হাইকোর্ট ডিভিশন যেভাবে দিয়েছে আরও শক্ত করেও দিতে পারে যে নির্বাহী বিভাগ চূড়ান্তভাবে বিষয়টি নিষ্পত্তি করবে। তখন তারা নির্বাহী বিভাগের যে আবেদন এখন করছে সেটাও কিন্তু 7 তারিখের পরে করতে হবে, অথবা তার আগেও যদি এটাকে মেনশন করে আনা হয় যে রায় যদি প্রকাশিত হয় তার আগে, তখনও কিন্তু আপিল বিভাগের সম্মতি নিয়ে এখন বা আপিল বিভাগের সিদ্ধান্ত নিয়েই কিন্তু এই কাজটা করতে হবে যদি নির্বাহী বিভাগের মাধ্যমে হয়। আর পার্লামেন্টের কথা যেটা বলা হচ্ছে জরুরি অধিবেশন করে, এটা তো অ্যাবসার্ড, এটা কোনো লজিক বা কোনো আইনের মধ্যে আসে না। এই জন্য আসে না
যে সংশোধন করতে হলে তো আপনার সামনে একটা অ্যাক্ট লাগবে, একটা আইন লাগবে। সেই আইনটা তো পার্লামেন্টের আইন লাগবে, কারণ পার্লামেন্টের আইন ছাড়া আর কোনো আইন পার্লামেন্টের পক্ষে সংশোধন করার সুযোগ নাই। কালকে শুনেছি পার্লামেন্ট নতুন করে আইন করুক। পার্লামেন্ট যদি নতুন করে আইন করতে হয় তাহলে এই বিষয়ে তো পার্লামেন্টের আইনের দরকার নাই, কারণ এটা নির্বাহী বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে হয়ে আসছে। আর নির্বাহী বিভাগ বা পার্লামেন্ট যাই কিছু করুক না কেন, এটা আগে নির্বাহী বিভাগের এখতিয়ারাধীন ছিল। এখন কিন্তু বিষয়টা 2018-র পরে যখন কোটা প্রথা বাতিল করে যে প্রজ্ঞাপন হলো, সেই প্রজ্ঞাপনটিকে যখন হাইকোর্ট ডিভিশনে রিটের মাধ্যমে মুক্তিযোদ্ধার সন্তান 7 জন মিলে রিট করলো, তখন কিন্তু বিষয়টি আদালতের বিবেচনায় দিন চলে আসলো। এবং এই রায়ের পরে যখন অ্যাপিলেট ডিভিশনে সরকার গেল এবং আমরা গেলাম, তখন বিষয়টি আপিল বিভাগের বিচারাধীন চলে আসছে। এখন আপনি তো আপিল বিভাগের বিচারাধীন কোনো বিষয় নির্বাহী বিভাগ বিচারাধীন থাকা অবস্থায় কোনো সিদ্ধান্ত আপনার ক্লায়েন্টদেরকে আপনি এটা বুঝাতে পারছেন না? আমি তাদেরকে কিন্তু বারবার বলছি বোঝার জন্য বিষয়টি, যে আন্দোলনের এখন কোনো যৌক্তিকতা নেই। প্রথম কথা হচ্ছে এইটা। বরঞ্চ এখন যে আন্দোলনটা করা হচ্ছে সেটা নিয়ে এখন আমরাও সন্দেহ করছি, জনগণও সন্দেহ করছে, যে কারণে আন্দোলন করা হচ্ছিল, যে 18 সালের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনটাকে পুনর্বহাল করা হয়েছে না, সেই প্রজ্ঞাপনটাকে বাতিল করা হয়েছে। আর অ্যাপিলেট ডিভিশনের রায়ের ফলে সেই প্রজ্ঞাপনটাকে পুনর্বহাল করা হয়েছে বা পুনর্বহাল আছে এই মুহূর্তে। অনেকেই বলবে এটা তো 4 সপ্তাহের জন্য। তো 4 সপ্তাহ পরে তো আপনার মূল হিয়ারিংয়ের পরে যে আদেশ হবে, তারপরে না আপনার পরবর্তী আন্দোলন। এখন তো আপনার আন্দোলনের কোনো কারণ নেই। তো যখন কোনো কারণ থাকবে না, তখন যখন আপনি আন্দোলন করছেন, তখন কিন্তু আপনার আর সাংবিধানিক অধিকার বলে আন্দোলন আর আপনার থাকছে না, বা জনমত আপনার পক্ষে থাকবে না। কারণ এর মাধ্যমে যে জনদুর্ভোগ বাড়ছে, এর মাধ্যমে যে জনদুর্ভোগ বা যে অস্থিতিশীলতার ঘটনাগুলি ঘটছে, সেটার দায় কিন্তু শিক্ষার্থীদেরকেই নিতে হবে। আবার নিশ্চয় আসবো, একটু নাহিদ ইসলামের কাছে যাই। যদিও আপনি শিক্ষার্থী, অনেক বড় একটা আন্দোলন করছেন এবং নিঃসন্দেহে অনেক চাপের মধ্যেও আছেন, কিন্তু আপনাদের এই আন্দোলনটা এখন আপনাদেরই সহযোদ্ধারা কেউ আপিল বিভাগের কাছ থেকে স্টে অর্ডার নিয়ে এসেছে, তাদেরই আইনজীবী উনি। এখন আন্দোলন করলে তো এটা আপিল বিভাগের বিপক্ষে যায়, আন্দোলনটা আদালতের বিপক্ষে যায়। ধন্যবাদ আপনাকে। এটা একটু স্পষ্ট করে বলতে চাই যে যারা রিট করেছে তারা কিন্তু আমাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে কেউ নেই। তারা নিজ উদ্যোগে ব্যক্তিগত জায়গা থেকে তারা রিট করেছে এবং সেই অনুযায়ী কোর্টও এটার একটা, কিন্তু সমমনা তো আপনাদের যে উদ্দেশ্য, তাদেরও তো উদ্দেশ্য একই না? আমাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য এক না। আমরা কিন্তু আন্দোলনের প্রথম থেকে আমরা কিন্তু 4টি দফার কথা বলেছিলাম, যার একটি দফা ছিল 18 পরিপত্র পুনর্বহাল করা। কিন্তু দ্বিতীয় দফাতে কিন্তু আমরা বলেছিলাম যে এই পরিপত্রটি বহাল সাপেক্ষে এটার হচ্ছে কোটার একটা যৌক্তিক সংস্কার করতে হবে। তো পরবর্তীতে আন্দোলনের প্রেক্ষিতে আমরা কিন্তু দ্বিতীয় দফাটাকে সামনে এনে এখন বর্তমানে 1 দফার আন্দোলন করছি, যে আমরা 18 পরিপত্র থেকে সরে এসেছি। কারণ আমাদের কাছে মনে হয়েছে যে 18 সালের যে পরিপত্রটা সেটি আসলে ত্রুটিযুক্ত ছিল দেখেই, যেহেতু সেখানে সম্পূর্ণ কোটাই বাতিল করা হয়েছিল, যেটা সংবিধান পরিপন্থী হওয়ার সম্ভাবনা থাকে। ফলে 18 পরিপত্র যদি আবার বহাল করাও হয় কোনো প্রক্রিয়ায়, সেটা কিন্তু আবার হাইকোর্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী বা প্রতিবন্ধী তারাও যদি রিট করে, সেই পরিপত্রটি আবার বাতিল হবে, আবার আন্দোলন হবে, আবার স্থগিত হবে। তো এই প্রক্রিয়ায় আমরা ঢুকতে চাই না। তাই আমরা চাই যে সকল গ্রেডেই কোটার একটা সংস্কার আমরা চাচ্ছি। 18 পরিপত্র সংবাদ সম্মেলন করেছেন এক প্রকার, সেখানে বলেছেন আপনারা কি স্থায়ী একটা সমাধান চান, তাই তো, যেটা ঝুলন্ত হবে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের আন্দোলনকারীদের এই টিম না হোক, অন্য যে কোনো 2 জন হোক, আপিল বিভাগ তো একটা স্টে অর্ডার দিয়েছে 7 আগস্ট পর্যন্ত। এখন আন্দোলন করাটা আদালতের বিপক্ষে চলে যাচ্ছে এক প্রকার। এটা আপনারা ভাবছেন কিনা বা বুঝছেন কিনা? না, আমাদের কাছে এটা মনে হচ্ছে না। আপিল বিভাগ যে রায় দিয়েছে তার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আমরা সেটাকে স্বাগত জানিয়েছি। কিন্তু আমরা কিন্তু 18 পরিপত্রে আর ফিরে যেতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে 18 পরিপত্র যদি দেখেন, সেটা একটা পরিপত্র, আদালত কিন্তু সেই পরিপত্রটিকে বাতিল করেছে। আমরা কিন্তু সেই পরিপত্র ফিরে আসার জন্য আদালতকে চাপ দিচ্ছি না। সরকার চাইলেও বা সংসদ চাইলেও এখন 7 আগস্টের আগে যে কিছু করতে পারবে না, এতটুকু কি বুঝতে পারছেন? 18 পরিপত্রে কি 3য় ও 4র্থ শ্রেণীর কথা বলা হয়েছে? আদালত কি 3য় ও 4র্থ শ্রেণী বিষয়ে কোনো ধরনের বক্তব্য দিয়েছেন?
দেননি, তাহলে সরকারের কিন্তু এখতিয়ার আছে এই দুইটা জায়গায় কথা বলা। তাহলে মানে প্রথম ও আপনারা কি দ্বিতীয় চাচ্ছেন যে শ্রেণীতে সরকার এখন অর্ধেক করুক তৃতীয় না চতুর্থ না, শ্রেণী আমি নিয়ে? জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাকে। 18 পরিপত্রে কিন্তু আমরা নাই, আমাদের দাবিটা আরো বিস্তৃত, এবং প্রথম ও দ্বিতীয় শ্রেণীতেও কিন্তু কোটা বাতিল করা হয়েছে 18 পরিপত্রে। আদালত সেই বাতিলটাকেই প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে। আমরাও বলছি যে 18 পরিপত্রটা ত্রুটিযুক্ত, সেটাকে সংস্কার করা হোক। আমরা আমাদের জায়গা থেকে একটা ন্যূনতম মাত্রা বলছি, সরকার তার গবেষণার ভিত্তিতে বা এক্সপার্টরা সেটা আরো বলতে পারেন। বরং আমরা কিন্তু আদালতের পক্ষেই কথা বলছি না, এবং আদালতও কিন্তু- আমাদের কিন্তু পক্ষে। আপনারা এবং আজকে- আদালত আজকে যেটা বলেছে হ্যাঁ। যে এটা কিন্তু কোটা পরিবর্ধন, এটা কিন্তু সরকারের ইস্যু। আমরাও প্রথম থেকে এটাই বলে এসেছি, এটা সরকারের নীতির বিষয়। এখানে সংবিধান পরিপন্থী যদি কিছু হয় আদালত সেখানে হস্তক্ষেপ এখন তো করবে। হাইকোর্টের কোটা কতটুকু থাকবে বা একটা নতুন পরিপত্র জারি হবে কিনা সেই ক্ষেত্রে কিন্তু আদালত কথা বলতে পারবে না, সরকার বলবে। কিন্তু সরকার প্রথম থেকে, একটু শেষ করি, সরকার বা এখানে দায়িত্বশীল নির্বাহী বিভাগ প্রথম থেকেই বারবার আমাদেরকে কিন্তু আদালত দেখাচ্ছিল যে তাদের কোনো ধরনেরই এখানে নাকি করার কিছু সুযোগ নেই। আমি একটু কিন্তু সাহায্য এটা করি। স্পষ্ট হয়েছে। শামঞ্জুল হক আছেন, উনি ভুল করলে সংশোধন করে দিবেন। আজকে হাইকোর্টের রায়ের মূল অংশটা প্রকাশ হয়েছে, তাতে আমরা খুব স্পষ্ট যে 18 যে আপনারা 18 যে পরিপত্র সেটা মানছেন না, হাইকোর্টও সেটাকে বাতিল করে দিয়েছে। আপনারা বলছেন যে সরকার একটা স্থায়ী সমাধান দিবে। 18টা বাতিল করে দিলে তো সরকারকে, নির্বাহী বিভাগকে একটা স্থায়ী সমাধান দিতে হবে, হাইকোর্টও তাই বলছে। এবং এখানে কতটুকু কোটা থাকবে এটা সরকার চাইলে বাড়াতে কমাতে পারবে, আপনারা তো সেটা বলছেন। তাহলে হাইকোর্টের আজকের যে রায়ের মূল অংশ সেটা তো আপনাদের সঙ্গে মিলে যাচ্ছে। অবশ্যই, আমরা তো বলছি, আমরা তো আদালতের বিপক্ষে আমাদের আন্দোলন না, তাহলে আপনারা বরং আদালত আজকে আমাদের পক্ষে রায় দিয়েছে। 7 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে আপনাদের সমস্যা কোথায়? কিন্তু সরকারকে তো এখানে বক্তব্য দিতে হবে, সরকারকে তো দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। সরকার তো এতদিন পর্যন্ত, আজকে হাইকোর্টের রায় এসেছে, এরপর কি বলবে আমরা জানি না, কিন্তু এতদিন পর্যন্ত সরকার বা দায়িত্বশীল জায়গা থেকে তো মুখে কুলু পেটে বসেছিল যে এটা আদালতের বিষয়, আদালতে আমাদের আসলে কিছুই করে না। কিন্তু আদালত কিন্তু আজকে স্পষ্ট করে দিয়েছে। হাইকোর্টের আদেশ যেহেতু অনেকটাই আপনাদের কাছাকাছি, আপনারা যা চাচ্ছেন, বা নির্বাহী বিভাগের কাছে বলটা ঠেলে দেওয়া হয়েছে, নির্বাহী বিভাগ এখন চাইলে কোটা সংস্কার করতে পারে যদি হাইকোর্টের রায় বহাল থাকে। এখন তো আপিল বিভাগের স্থিতি অবস্থা শেষ না হওয়া পর্যন্ত সরকার কিছু করতে পারবে না। কালকে আপনারা বিক্ষোভে কি বলতে চান? তাহলে আপনাদের বিক্ষোভের জায়গাটা কোথায়? আচ্ছা, কালকের বিক্ষোভ শুধু আমাদের এক দফা দাবি নয়, আজকে আমাদের যে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে, তার প্রতিবাদ এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতেও বিক্ষোভটি হবে। আচ্ছা, আর আমরা কিন্তু 2 দিন কোর্টের এই আদেশ আসার আগে আরও 3 দিন আগের থেকে কিন্তু আমরা এক দফার কথা বলছি, যে এক দফাতে আমরা বলছি যে 18 সালের পরিপত্র সরকার জারি করেছিল আন্দোলনের একটা প্রেক্ষিতে। এখন সেই পরিপত্র যদি কোর্ট বাতিল করে দেয়, সরকারের পক্ষে সুযোগ রয়েছে একটা নতুন পরিপত্র জারি করার, প্রথম ও দ্বিতীয় শ্রেণী নয়, কেবল সকল শ্রেণীতে, এবং কোটা বাতিল করে নয়, কোটা সংস্কার করে। পরবর্তীতে যদি কোর্ট আবার মনে করে এই পরিপত্রে কোনো ধরনের ঝামেলা আছে, সেখানেও কেউ চাইলে কোর্টে যেতে পারবে। এবং আমি একটা উদাহরণ দেই যে 2018 সালের জানুয়ারি মাসে তখন কিন্তু কোর্টে একটা রিট করার চেষ্টা করা হয়েছিল যে কোটা সংস্কারের জন্য। তখন আদালত বলেছিলেন যে এটা সরকারের নীতির বিষয়, এখানে আদালত হস্তক্ষেপ করবে না। পরবর্তীতে যে আবার মুক্তিযোদ্ধাদের পরিবারের পক্ষ থেকে রিট করা হলো এবং আদালত সেটি গ্রহণ করলো, এবং তারপর থেকে আজকের এই পর্যন্ত আর কি প্রেক্ষাপট। তো এই যে আদালত, বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ একে অপরকে ঠেলে দিচ্ছে, এবং আমাদের কাছে মনে হচ্ছে এটার একটা দীর্ঘসূত্রিতা করা হচ্ছে, কালক্ষেপণ করা হচ্ছে। কারণ 2018 সালে কিন্তু আমরা আন্দোলন করেছি, আন্দোলনের প্রেক্ষিতে এটা হয়েছিল, এটা খুব সেনসিটিভ একটা ইস্যু। এখন প্রশ্ন হচ্ছে, যখন কোর্ট রায় দিল 7 তারিখ পর্যন্ত চুপ, মানে এটার উপর একটা স্থিতি অবস্থা দিয়েছে, এখন আপনারা 7 তারিখ পর্যন্ত আন্দোলন করে কি সরকারকে বলবেন 7 তারিখের আগে কিছু করতে? হ্যাঁ, আমরা সরকারকে বলছি যত দ্রুত সম্ভব, মানে আপিল বিভাগের স্টে থাকা সত্ত্বেও। হ্যাঁ, আমরা কারণ বিভিন্ন, শুধু আমরা বলছি না, ভাই আপনার কাছে শুনতে চাই, শেষ করে দিই। আমরা শুধু আমরা বলছি না, স্যার ভালো বলতে পারবেন আরো, আমাদের সাথেও বিভিন্ন আইনজীবী বা আইন বিশেষজ্ঞদের কথা হয়েছে, তারাও বলছেন যে সরকার চাইলে 18 পরিপত্র থেকে সরে যে একটি নতুন পরিপত্র জারি করতে পারে বা সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে, সকল গ্রেডেই কোটা সংস্কার করে, যেটা আমি আপনাদের মূল দাবিগুলো আমরা জানি, ফলে রিপিট করতে চাই না। 7 তারিখের আগে সরকার কিছু করতে পারে, বা তাদের এই আন্দোলন সরকারকে বাধ্য করার জন্য এটা আদালত অবমাননা হয় কিনা? আইনগতভাবে কোনো সুযোগ নেই, আইনগতভাবে কোনো সুযোগ নেই। আমি কয়েকটা প্রশ্ন ওদের বোঝার জন্যই, আমার ওর সাথে কোনো বিরোধ নেই, আমি বোঝার জন্য বলছি। ওদের আজকে মাননীয় প্রধান বিচারপতি অ্যাপিল ডিভিশন ওটার পরে বলেছেন যে আইনজীবীদেরকে উদ্দেশ্য করে যে তাদেরকে বোঝানো দরকার বিষয়টা। তারা বোঝে না আমি এটা বলবো না, বাট যেহেতু এই
সরকারের যে প্রক্রিয়াগুলি থাকে, একটি গভর্নমেন্টের যে বা একটি রাষ্ট্রের যে প্রক্রিয়াটা আছে, যে আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগের কার্যক্রমের যে ধারাটা, সেই ক্ষেত্রে সে যেটা বলেছে যে এখানে তারা 18 প্রজ্ঞাপনেও ফিরে যেতে চায় না, তারা একটা সংস্কারমূলক প্রজ্ঞাপন চায়। খুব ভালো কথা। আপিল বিভাগ কি সেটা পারবে না? আপিল বিভাগের তাদের বক্তব্য উপস্থাপনের জন্য বলা হয়েছে, তারা নির্বাহী বিভাগ যে সিদ্ধান্তই দিবে সবসময় সেটাকে বিচার বিভাগের কাছে নিয়ে যাওয়া যাবে। একটা যে কথাটা সে বলেছে খুবই ভালো কথা বলেছে, এটা আইনের বিষয়, যে এই সমস্ত বিষয় নিয়ে যখন হাইকোর্ট বা আপিল বিভাগের কাছে যাওয়া হয় তখন বলা হয় এটা হচ্ছে সরকারের পলিসি ম্যাটার। পলিসি ম্যাটারে আদালত কখনোই হস্তক্ষেপ করবে না। হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছে, আপনি দেখেন হাইকোর্ট ডিভিশনও কিন্তু দুই রকমভাবে রায়টা দিয়েছে। একটা বলেছে এটা বেআইনি, কোটা ভাতা বাতিল করে যে প্রজ্ঞাপন করেছিল 2018 সেটা বেআইনি, সাথে সাথে এটাও বলেছে যে সরকার ইচ্ছা করলে পারবে। তার মানে পলিসি ম্যাটারটা কিন্তু হাইকোর্ট ডিভিশন অ্যালাইভ রেখে দিয়েছে। ঠিক তেমনি এখন যখন বিষয়টি অ্যাপিলেট ডিভিশনে বিচারাধীন, এই অবস্থায় কিন্তু সরকারের কোনো ব্রাঞ্চ দ্বারা এই ব্যাপারে আর কোনো সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। মানে তারা আন্দোলন করলেও সরকারের পক্ষে সম্ভব সুযোগ নেই। এবং তাদের আন্দোলনটাও একদমই যৌক্তিক হচ্ছে না, এই জন্যে যে আপিল বিভাগ কিন্তু আদেশের মধ্যে বলে দিয়েছেন যে শিক্ষার্থীরা, তাদেরকে খুব আদর করে বলেছেন যে কোমলমতি শিক্ষার্থীরা যেন ক্লাসরুমে ফিরে যায় এবং তারা আইনজীবীর মাধ্যমে, তাদের যারা আইনজীবী তাদের মাধ্যমেই ওখানে বক্তব্যটা উপস্থাপন করার জন্য। দেখুন, আইনি এইসব বিষয়গুলি কিন্তু খুবই জটিল একটা প্রক্রিয়া। এখন এই জটিল প্রক্রিয়াটা ওনারা আইনজীবীর সাথে কথা বলেছেন ভালো, কিন্তু আইনজীবীদের মধ্যেও স্বার্থন্বেষী কিছু লোক থাকে যে না ঠিক আছে আন্দোলনটা চলুক, এটার জন্য অনেক কথা তারা বলতে পারেন। কিন্তু আইনের যেটা প্রপার অ্যাপ্রিসিয়েশন, আমার কিন্তু এখানে কোনো স্বার্থ নেই আদার দেন শুধুমাত্র আইনের যে প্রপার অ্যাপ্রিসিয়েশন সেইটাকে বলবৎ করা ছাড়া বা সেটাকে আমরা আবারও নিশ্চয় আসবো। অমির রহমান পিয়াল অপেক্ষা করছেন, তার কাছে একটু শুনি। আমরা আইনি জটিলতার জায়গাটা বুঝলাম এবং যেটা বুঝলাম যে এখন আসলে কোর্টের পরবর্তী পদক্ষেপ ছাড়া এখানে নড়াচড়ার সুযোগ নেই, কিন্তু নাহিদ ইসলামরা আন্দোলন করে যাবেন। আপনি যদি কিছু যুক্ত করেন। হ্যাঁ, মানে এইটা হলো গিয়ে একটা উইনিং সিচুয়েশন থেকে জিনিসটা একটা ভজঘট পাকা গেল। আন্দোলনকারীরা এখন যেই অবস্থানে আছে, এটা একটা বিজয় তাদের। এতদিন যে রাস্তায় থাকছে, চেঁচামেচি করছে বা জনগণ যেই মানে সাফারিং করছে, সব আমরা বাদ দিলাম আন্দোলনের স্বার্থে। তাদের আন্দোলনটা সফল। মানে আদালতের রায় এখানে কোন রকম ভুল বোঝাবুঝির কোনো জায়গাই নেই, একদম ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। সমস্যাটা এখন হলো গিয়া যে এটা কিভাবে তারা যদি এটাকে লিঙ্গারিং করে, হ্যাঁ, সেইটার রিপারকেশনটা কি হতে পারে। যেমন মনে করেন কিছুদিন আগে আমরা আমেরিকা দেখছি কলম্বিয়া ইউনিভার্সিটি, এটা বিশাল ছাত্র বিক্ষোভ ছিল সেটা, এবং সেটা হলো প্যালেস্টাইনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে গাজা ইয়ে। তো আমেরিকার সরকার কিন্তু এটারে বরদাস্ত করে না, এটা পলিটিক্যালি হোক বা শিক্ষাঙ্গনে স্থিত অবস্থা জারির অজুহাতেই হোক, এটা ইয়ে করে। সেদিক থেকে বাংলাদেশ সরকার তো যথেষ্ট আমার মনে হচ্ছে সহনশীল, এবং তারা শুরু থেকে সেটা তাদের আন্দোলনে 18 আন্দোলনেই বাতিল করছে। কারণ এখন যদি শিক্ষার্থীদের উপর মানে পুলিশি প্রশাসন কোনো ব্যবস্থা নেয়, প্রশাসন ব্যবস্থা নেয়, সেই ক্ষেত্রে হয়তো আমেরিকান এমবাসি থেকেই প্রথম প্রেস রিলিজটা আসবে নিন্দা করে। হ্যাঁ, তাদের বেলায় যেটা হালাল আমাদের বেলায় হারাম। কিন্তু যেটা হচ্ছে যে এইটা জনগণের পক্ষেও কিন্তু মানে মনকেও কিন্তু এটা ইয়া করবে যে হ্যাঁ তাই তো, আদালত বাইরে নিয়েছে, তারপর তোমরা রাস্তায় গিয়ে আমাদের কেন ডিস্টার্ব করবে। সো এই জায়গাটায় শিক্ষার্থীদের বুঝতে হবে তাদের জন্য বেস্ট ওয়ে হচ্ছে আদালতের নির্দেশটা মেনে আইনি প্রক্রিয়াতেই থাকা। কিন্তু যেটা তারা করতেছে এইখানে আমি মনে করি যে অনেকখানি বাইজনেস আছে বা তারুণ্যের ব্যাপার, অ্যান্টি এস্টাবলিশমেন্ট সেন্টিমেন্ট, এই বয়সের যেটা ধর্ম আমরাও করছি। সো এখানে আমি কোনো অন্যায় দেখতেছি না। তাদের সেন্টিমেন্টটাকে আমি শ্রদ্ধা রেখেই বলি যে কখন থামতে হয় এটা যদি না জানে তারা, তাহলে কিন্তু আন্দোলনটা একটা মানে ভজঘট লেগে যাবে। কারণ এখানে অনেক থার্ড পার্টি এলিমেন্ট ঢুকবে। হ্যাঁ, এখন পর্যন্ত যা আছে দে আর ইন এ উইনিং সিচুয়েশন। আই অ্যাপ্রিসিয়েট দেম যে তারা একটা কিছু অ্যাচিভ করছে, কিন্তু আমার মনে হয় তাদের উচিত হবে যে এই কৃতিত্বটা ধরে রাখা, কারণ সামনে আবার নামার সুযোগ আছে। তো যদি তাদের সাথে না আবার নামবে, আবার অমির রহমান পিয়াল একটু থামাবো। নাহিদ ইসলাম, আপনি মনে হয় শুনেছেন ওনার পরামর্শটা, কি বলবেন? আমরা কিন্তু প্রথম থেকেই বলছি যে আমরা আসলে সরকারের কাছ থেকে একটা সুস্পষ্ট বক্তব্য বা জবাব চাচ্ছিলাম। এখানে সরকারের অনেকগুলো জায়গায় কথা বলার ছিল, শুধু
এই মুহূর্তে একটা জিনিস করতে হবে এটা কিন্তু না। যেমন 18 পরিপত্র যে বাতিল করা হলো, আমরা 18 সালে যারা আন্দোলন করেছিল বলেছিল সংস্কারের কথা, 18 সালে এটি বাতিল করা হলো। কেন বাতিল করা হলো এর কোনো কিন্তু বক্তব্য নেই, এবং বাতিল করার মাধ্যমে এটাকে আবার এই পরিপত্রটাকে অবৈধ করার বীজ রেখে দেওয়া হয়েছিল কিনা এই বিষয়ে কিন্তু এখন প্রশ্ন আসছে। ফলে 18 সালে আন্দোলনের প্রেক্ষিতে যে পরিপত্র দেওয়া হলো এবং সেটা যে বাতিল করা হলো, 18 সালের আন্দোলনের সাথে যে প্রতিশ্রুতি ভঙ্গ করা হলো সে বিষয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কথা শুনিনি। আরেকটি বিষয় হচ্ছে যে এটা কিন্তু একটা রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে হয়েছিল, কোটা আদালতের ইস্যু তো কখনোই ছিল না। যখন মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা দেওয়া হলো, বৃদ্ধি করা হলো, তৃতীয় প্রজন্ম পর্যন্ত কোটা বৃদ্ধি করলো, এই সবগুলো সিদ্ধান্ত সরকারের জায়গা থেকে এসেছিল, আদালতের জায়গা থেকে আসেনি। আরেকটি বিষয় একটু বলি যে আদালতের এখতিয়ার এখন কতটুক আছে, যে 18 সালের পরিপত্রটা আছে এটার বিরুদ্ধে আন্দোলন করাটা সাবজুডিস হবে, কিন্তু কোটা পুরো সিস্টেমটা বা কোটা নিয়ে কোনো ধরনের বক্তব্য বা দাবি দেওয়া কিন্তু সাবজুডিস হওয়ার কথা না। আমরা কিন্তু সামগ্রিক কোটা ব্যবস্থা নিয়ে এখন কথা বলছি, 18 সালের পরিপত্র নিয়ে কথা বলছি না। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের দাবি দেওয়া, বক্তব্য পেশ করার গণতান্ত্রিক অধিকার কিন্তু আছে। মানে আপনারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন, জি, এটা কি মানে যতদিন সরকার কোনো সুস্পষ্ট বক্তব্য না দিবে ততদিন, নাকি আইন না হওয়া পর্যন্ত? আইন না হওয়া পর্যন্ত তো আমরা অবশ্যই এই দাবি জানিয়ে যাব, কিন্তু প্রাথমিকভাবে আমরা বলছি সরকারের জায়গা থেকে সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ পেলে আমরা হয়তো এ ধরনের কঠোর কর্মসূচি থেকে নিজেদেরকে সরিয়ে আনবো, কিন্তু আমরা আন্দোলনের মাঠে তো অবশ্যই থাকবো আমাদের দাবি পূর্ণাঙ্গভাবে পূরণ না হওয়া পর্যন্ত। একটা জিনিস আমার মাথায় প্রশ্নটা আসে, আপনার গতকালকে একবার বলেছেন যে 5% পর্যন্ত কোটা থাকতে পারে, মানে 95% অন্তত মেধার ভিত্তিতে, সেতে মুক্তিযুদ্ধ পরিবারের জন্য কত শতাংশ কোটা থাকতে পারে আপনাদের পরামর্শ? আমরা কোনো স্পেসিফিক করে দিচ্ছি না যে কোন বিষয়ের জন্য, কোন জনগোষ্ঠীর জন্য কত শতাংশ কোটা থাকতে পারে। আমরা আমাদের জায়গা থেকে একটা সুপারিশ বা একটা প্রস্তাবনা রেখেছি, টোটাল 5%, টোটাল আমরা 5%-এর কথা বলেছি, এবং আমরা কিন্তু এর আগে 4 দফাতে বলেছিলাম যে একটা কমিশন গঠন করলে যদি আমাদের পক্ষে রিপোর্টগুলো থাকে যে কোন জনগোষ্ঠী কতটুকু অনগ্রসর, কার কতটুকু দরকার, আমরা এখন যে কয়টা কোটা সিদ্ধান্ত নেওয়া 18 আগে যে কয়টা কোটা ছিল, যে 18 সালের আগে যে কয়টা কোটা ছিল আমরা দেখেছি, নারী কোটা ছিল, জেলাভিত্তিক কোটা ছিল, শারীরিক প্রতিবন্ধীদের জন্য কোটা ছিল, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য কোটা ছিল, এবং মুক্তিযোদ্ধা পরিবারদের জন্য কোটা ছিল। এই সব কিছু মিলে আপনার 5% চান। এখন কোটা সংস্কার আন্দোলন এখন যারা করছেন তারা যৌক্তিক সংস্কারের একটা ধারণা কিন্তু আমাদের দিয়েছেন, গতকালকে দিয়েছেন, আজকে আরও নাহিদের কাছ থেকে স্পষ্ট হলাম। নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, জেলা কোটা, মুক্তিযোদ্ধা পরিবার কোটা এবং শারীরিক প্রতিবন্ধী কোটা সব কিছু মিলে 5%। তারা হয়তো এটা থেকে একটু বাড়াবেন কমাবেন, কিন্তু 5% এটা শুনতে চাই। আমির রহমান পিয়াল। আমি আসলে ওনাদের বক্তব্য নিয়ে আসলে শুরু থেকে কনফিউজ, কারণ এক একজন এক একটা বলে। একজন বলে বিচারকের রায়ে ক্ষুব্ধ হয়ে তারা নামছে, আরেকজন বলে রাজনৈতিক আন্দোলন হচ্ছে, গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন, ওকে হোয়াট এভার ইট ইজ। কিন্তু কোটার এই পরিমাণটা নিয়ে আমার একটু অবজেকশন আছে, এই অর্থে যে গত 5 বছরের যে নিয়োগ, আমরা একটা গড়পড়তা নিয়োগের একটা পরিসংখ্যান ঘুরতেছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সেখানে আমি নিজেও পোস্ট করছি, সেখানে দেখা যাচ্ছে যে গত 5 বছরে সর্বোচ্চ 8.7% কোটা আসছে ইয়ে থেকে, মুক্তিযোদ্ধার সন্তানদের থেকে। এইখানে আমরা 30 থেকে হয়তো 10-এ নামায় নিয়ে আসতে পারি। নারী কোটা লাগবেই, নারী কোটার জন্য সাফার করতেছে ওই 5 বছরে মেয়েদের নিয়োগ অনেক কম হচ্ছে। জেলা কোটারও একটা ইয়ে আছে, কারণ সব জায়গার সব জেলার ছেলেপেলের মেধা তো সেম না, তাই না? ঢাকার ছেলেরা যেভাবে মানে বড় বড় স্কুল কলেজ গুলো থেকে যারা পড়ে আসছে তাদের ইয়েগুলা মেধার সাথে তো একটু ডিস্টেন্স থাকবেই প্রান্তিক অঞ্চলের। তো এইখানে সামঞ্জস্যটা করে পারমুটেশন কম্বিনেশন করে এইটা হয়তো 56 থেকে তারা 40-এ নামা আনতে পারে। হ্যাঁ, কিন্তু একেবারে 5% এইটা থেকে কোটা না থাকাই ভালো। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আপনারা ওই কোটা আন্দোলন মানে কোটা সংস্কারটা সবক্ষেত্রে করা উচিত, শিক্ষাক্ষেত্রে করা উচিত, তাই না? যে আমি দেখতেছি মুক্তিযোদ্ধার কোটায় আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আন্দোলন করতেছেন, চাকরি ক্ষেত্রে কোটার বিরুদ্ধে, এবং তো অনেক অনেক উদাহরণই আছে, বেশ কয়েকজনের ওই পরিচয় আমরা পেয়েছি। তো এই ফ্যালাসি গুলো থেকে তো একটু বের হয়ে আসতে হবে। আমার ধারণা আন্দোলনকারীদের অনেকের ভিতরেই আসলে ওই ভোটটা নেই, তারা কি চাচ্ছে আসলে এক্স্যাক্টলি ইয়াটা নেই।
হয়তো 5-6 জন নেতা 5-6 জায়গা ভাগাভাগি করে নিজেদের মতো করে ওই জায়গায় যে যা পারে করতেছে। তো সমন্বয়ের অভাবটা কিন্তু প্রকট, এবং ওনারা মনে হয় একটা ভয়ও আছে এই অবস্থায় তারা যদি মাঠ ছেড়ে দেয় তাহলে হয়তো ওই পোলাপেন যারা মজা পাইছে তারা নেতাই চেঞ্জ করে দেবে, হ্যাঁ, নতুন কাউরে আনবে, রাস্তাঘাটে এই হইল চলবে। মানে আমি জিনিসটা আসলে মানে হীন ভাবে বলতেছি না, আমি আমার শুরুর বক্তব্যের সূত্র ধরে বলতেছি যে আপনারা যদি উইনিং পজিশনে থাকেন, হোল্ড ইট, হ্যাঁ, চেরিশ ইট। আপনারা যদি এইটারে মাখায় ফেলেন, ভজঘট পাকায় ফেলেন, তখন দেখা যাবে যে মানে এই জিনিসটা কেমন হয়ে গেল। আপনারা যে লিজেন্ডারি স্ট্যাটাসটা দিতে পারেন সেটা আপনার মানে সঙ্গে থাকে না, আবার সুযোগ পেলে হয়তো আসবো। নাহিদ ইসলাম, আমি একটা তথ্য আপনি হয়তো জানেন, 77 সালে জিয়াউর রহমান এসে মুক্তিযোদ্ধাদের কোটা বাতিল করে দেন, যেটা আবার 97 সালে পুনঃপ্রতিষ্ঠিত হয়। এই যে 20 বছরে বঞ্চিত করা, মুক্তিযোদ্ধারা তো ক্ষতিগ্রস্ত খালি যুদ্ধে না, মানসিকভাবে নানানভাবে রাজনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত 77 বা 75-এর পর। তাদেরকে ক্ষতিগ্রস্ত হিসাবে দেখতে চান না আপনারা কেন? না, আমরা তো এটা অস্বীকার করছি না যে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান আমরা স্বাধীনতার পর থেকে 20 বছর যে তাদের বঞ্চিত করা হলো, আমি বলছি যে মুক্তিযোদ্ধাদের বা তাদের পরিবারদের যথাযথ মর্যাদা আমরা দিতে পারিনি। এখন সেই জায়গা থেকে কিন্তু আমরা বলছি যে মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়ার একমাত্র বিষয় কিন্তু কোটা না, সেটা একটি বিষয় হতে পারে। এবং যখন মুক্তিযোদ্ধাদের বঞ্চিত যে করা হলো এত বছর, তার প্রেক্ষিতে কিন্তু 97 সালে আমি যতটুকু জানি যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রেও এই কোটাটাকে অ্যাপ্লাই করা হলো, যেহেতু মুক্তিযোদ্ধারা মাঝখানের অনেক বছর কোটা পায়নি বা যথাযথ অ্যাপ্লাই করা হয়নি, সেজন্য তাদের সন্তানরাও পেতে পারে এই ধরনের নিয়ম তৈরি করা হলো। পরবর্তীতে 2011 সালে মুক্তিযোদ্ধাদের নাতি অথবা তৃতীয় প্রজন্ম পর্যন্ত কিন্তু কোটাটাকে এক্সটেন্ড করা হলো। সেই যে বঞ্চিত তারা হয়েছিল, এখন তো 50 বছরের উপর হয়ে গেছে বাংলাদেশ, এবং এই সরকারের সময়ে মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু যথেষ্ট ধরনের উন্নয়নমূলক বা তাদের ধরনের সুযোগ সুবিধা মর্যাদার অনেক ধরনের ব্যবস্থা সরকার করেছে। তো এই যে 20 বছর বা মাঝখানে এতগুলো বছর যারা প্রাপ্য পায় নাই, সেই জায়গাটা তো পূরণ হয়ে যাওয়ার কথা। কত বছর সুবিধাটা দেওয়া উচিত আপনার, মানে আপনি একটা সাধারণ আমাদের জিজ্ঞাসা যে এই সুবিধাটা কত, এটা কি আজীবন পাবে? এবং মুক্তিযোদ্ধারা সুবিধা পেলে তো আমাদের কোনো সমস্যা নেই। আজকে মুক্তিযোদ্ধাদের অর্জনের বিনিময়ে মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম, তাদের নাতি পর্যন্ত কোটাটা পাচ্ছে, যিনি মুক্তিযুদ্ধ করেছেন, এটা কি চতুর্থ প্রজন্ম পর্যন্ত পাবে কিনা এই প্রশ্ন তো আমরা রাখতে চাই। প্রশ্নটা হচ্ছে তৃতীয় প্রজন্ম পর্যন্ত দেওয়া হচ্ছে, যিনি মুক্তিযুদ্ধ করেছেন তিনি তো ক্ষতিগ্রস্ত, তার পরিবারও ক্ষতিগ্রস্ত। কত বছর, 30 বছর, 40 বছর, সেটা কি নাতি পর্যন্ত এখন ক্ষতিগ্রস্ত তারা, এবং নাতির পরে তার পরবর্তী প্রজন্ম কি ক্ষতিগ্রস্ত হবে? এই জন্য মুক্তিযোদ্ধাদের অর্জন, আপনাদের গাইডলাইনটা কি, কতদূর পর্যন্ত এটা দেওয়া উচিত? আমরা তো মনে করি মুক্তিযোদ্ধাদের নাতি যে বা তৃতীয় প্রজন্ম, সেই কোটাটাই অযৌক্তিক, সেটা থাকার প্রয়োজন নেই। মুক্তিযোদ্ধাদের সন্তান পর্যন্ত কোটাটা রাখা যেতে পারে, এবং সেই সংখ্যাটাও কিন্তু এখন খুবই কম, মুক্তিযোদ্ধাদের সন্তান যারা চাকরিতে অ্যাপ্লিকেবল। তো সেই জন্য এই কোটার পরিমাণটা আসলে খুব কমে আসবে। মুক্তিযোদ্ধাদের সন্তান যারা 20 বছর কোটা পেলেন না, তারা তো ক্ষতিগ্রস্ত হলেন। কোটা যেহেতু তুলে দিয়েছেন মুক্তিযোদ্ধাদের কোটা, এবং এই 20 বছরের ক্ষতিপূরণটা তৃতীয় প্রজন্মকে দেওয়া যায় না? মুক্তিযোদ্ধারা কোটা না পাওয়ার কারণে মুক্তিযোদ্ধাদের সন্তানদের কিন্তু দেওয়া হয়েছে। সেটা 2020 বছর যে বঞ্চনা করলেন, সেটা কিন্তু ক্ষতিপূরণ কিভাবে দেবেন? সেই জন্যই তো মুক্তিযোদ্ধাদের সন্তানদের দেওয়া হয়েছে, নাতি পর্যন্ত সেটা দেওয়া হয়েছে। এখন 54 বছর পরে কিন্তু সেটার আর যৌক্তিকতা নেই, এবং আমাদের এই আন্দোলনে কিন্তু মুক্তিযোদ্ধা পরিবারের অনেক অংশগ্রহণ করছে, এবং তারা নিজেরাই এটা বলছে। আমির রহমান পিয়াল যদি কিছু যুক্ত করেন এই পয়েন্টে, তারা নিজেরাই কোটা চাচ্ছে না। আমির রহমান পিয়াল, না মানে যেটা মনে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব আমরা শুধু ওই অল্প কয়েক বছরের জন্য স্বীকার করে নিব, হ্যাঁ, মানে এনারা বুঝতেছে না যে ওই 77-97 ওই সময়টা কি দুর্বিষহ ছিল এই পরিবারগুলোর জন্য। এবং মানে এগুলা বারবার রিপিট করতে হয়, মানে লজ্জাও লাগে এদেরকে এগুলো বলতে হচ্ছে, বা এগুলো ওরা জানে না, হ্যাঁ, যে যেই সময় স্থগিত করা হয়েছে ওই সময় তো অনেক মুক্তিযোদ্ধা, মানে একটা লম্বা সময় মুক্তিযোদ্ধারা চাকরি করতে পারেন, মানে তার চাকরির বয়সই চলে গেছে, ছেলে পেলে ওটাকে। এখন মুক্তিযোদ্ধাদের বয়সও তো দেখতে হবে, তাই না? এখন আপনি মানে আমি অন্তত 2 জন মুক্তিযোদ্ধা জানি তারা দেরিতে বিয়ে করছে, তাদের বয়স 70-এর ঘরে, হ্যাঁ, তাদের বাচ্চারা কিন্তু এখনো খুব বড় না, তাদের বাচ্চাদেরও এখন সুযোগ আছে। যে আমির রহমান পিয়াল, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমরা সামঞ্জুল হক, সরকার আপাতত আদালতের আদেশ না পাওয়া পর্যন্ত চুপ থাকবে, এটা সরকারের নীতি আমরা বুঝতে পারি। কোটা আন্দোলনকারীরা সরকারের সুস্পষ্ট বক্তব্য ছাড়া ঘরে ফিরবে না, তাদের অবস্থান।
আদালত তো আপাতত 7 আগস্ট পর্যন্ত পেন্ডিং। এই পুরো ঘটনার ভবিষ্যৎ কি আপনার চোখে? আমি দুইটাই শুনিয়ে কথা বলবো, 1 মিনিট করে। প্রথমত হচ্ছে যে তাদের ভিতরে একটা সন্দেহ বা আস্থার সংকট হয়েছে যে হাইকোর্ট ডিভিশনে কেন বিষয়টা গেল। ওই প্রজ্ঞাপনেই শুভঙ্করের একটা ফাঁকি ছিল তাদের কথা, যে ওখানে একটা কজ রাখা হয়েছে যাতে করে হাইকোর্ট ডিভিশনে রিট করা যেতে পারে। বিষয়টা এরকম মোটেও না। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন এটা বাতিল করে দেওয়া হয়েছে। তো মুক্তিযোদ্ধার সন্তানরা গিয়েছে, অন্য নৃগোষ্ঠী বা জেলা কোটা তারা কিন্তু যায় নাই, তারা কিন্তু এটাকে মেনে নিয়েই কাজ করছিল। আর যে কোনো সরকারি সিদ্ধান্ত বা এক্সিকিউটিভের সিদ্ধান্তের বিরুদ্ধে যে কোনো সময় কিন্তু হাইকোর্ট ডিভিশনে রিট করা যেতে পারে। এখনও যদি কোনো সিদ্ধান্ত হয় সেটার বিরুদ্ধে যে কোনো গোষ্ঠী যেতে পারে। যে 5%-এর কথা বলতে 10% করলেও কিন্তু যে কেউ যেতে পারে, যে এটা কেন যে কেউ সংক্ষুব্ধ হতে পারে। মানে নির্বাহী বিভাগ যত কমপ্লিট কাজই করুক না কেন, যে কোনো সময় যে কোনো কারণে অন্য যে কোনো আইনজীবী, হয়তো সরকারেরও কিছু না, বেসরকারিও কিছু না, নিজের স্বার্থে একটা মামলা ঠুকে দিতে পারে, সেটা ভিন্ন জিনিস। তারাও যেতে পারে যদি তারা সংক্ষুব্ধ হয়। এবং আন্দোলন যখন তারা শুরু করেছে তখনও কিন্তু হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টের অপারেটিভ পার্ট বা কপি পাওয়া যায় নাই, তারা আন্দোলন করেছে। তাহলে আমি যদি ওইভাবে বলি যে এখন যদি এই হাইকোর্টের রায় পাওয়ার পরে আপনি বলেন আমরা 90% সন্তুষ্ট যে সরকারের হাতে ক্ষমতাটা ফেরত দেওয়া হয়েছে, তাহলে আপনি এই পর্যন্ত অপেক্ষা করতে পারলেন না কেন? ঠিক সেরকম ভুলটা হবে যদি আপনি 7 তারিখ পর্যন্ত অপেক্ষা না করেন। কারণ 7 তারিখে আপিল বিভাগের আর্টিকেল 104 আমরা বলি সংবিধানের, এখানে কিন্তু আপিল বিভাগের পূর্ণাঙ্গ ক্ষমতা রয়েছে যে তারা আইন অনুযায়ী বিচার করে থাকে আমাদের বিচার বিভাগ, জাস্টিস অ্যাকর্ডিং টু ল। কিন্তু আপিল বিভাগকে একটা এক্সট্রা ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা না চাইলেও আইনের সীমারেখার মধ্যে না থেকেও তারা যৌক্তিক কারণে, মানবিক কারণে বা কারো বাস্তবিক কারণে তারা কিন্তু একটা কমপ্লিট জাস্টিস করতে পারেন। এবং আমাদের বর্তমান যে আপিল বিভাগ, সেইটা করার মন মানসিকতা সম্পন্ন আপিল বিভাগ, তাদেরকে যে আহ্বানটা জানানো হয়েছে, তারা যদি 7 তারিখে তাদের আইনজীবীর মাধ্যমে অথবা নিজেরা তাদের দাবিগুলি উত্থাপন করেন, আমার মনে হয় তাদের আস্থার জায়গায় কোনো সংকট হওয়ার কারণ নাই। আমি একটা জিনিস বলতেই হবে, একেবারে সময় নেই, কোটার 3য় প্রজন্মের কথা যেটা বলা হয়েছে মুক্তিযোদ্ধাদের ব্যাপারে, এই জায়গাটা আমি বলবো যে আন্দোলনকারী যারা রয়েছে তারা বলে যে আমাদের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রয়েছে, কিন্তু সম্মানের জায়গাটা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা যে স্যাক্রিফাইস করে যাদের রক্তের বিনিময়ে, এটা 3য় তো 4র্থ প্রজন্ম বলে কোনো কথা নাই। যতদিন দেওয়া যায় ততদিন পর্যন্ত এটা দেওয়া উচিত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে হ্যাঁ 30%টা আমরাও মনে করি একটু বেশি, এটা কমিয়ে পিএল ভাই যেরকম বলেছে যে এই আপনার এতগুলি ক্রাইটেরিয়া যেটা আপনি বারবার বলছেন, বা 6টা বা 7টা ক্রাইটেরিয়া, সেখানে আপনি একটা করে দিলেও তো 7 জন হয়। আমাদের হাতে একবারে সময় নেই, থামাতে হচ্ছে। আমি মূল বক্তব্য পেয়েছি। নাহিদ ইসলাম, আপনারা আপিল বিভাগে 7 তারিখের পরে বা 7 তারিখে যে শুনানি হবে তাতে আপনাদের আইনজীবী বা আপনারা অংশ নেবেন কিনা? প্রথমেই স্পষ্ট করছি, এখনও আবারও বলছি যে আমাদের এই আন্দোলনের সাথে 18 পরিপত্রের কোনো সম্পর্ক নেই। 18 পরিপত্রটি হচ্ছে 56% কোটা থাকবে না, এই আলোচনা শেষ। কোটা বাতিল হবে কিনা, আমরা এই দুটার মাঝখানে কিছু একটা চাচ্ছি। আমরা 56% কোটাও চাচ্ছি না, কোটা বাতিলও চাচ্ছি না। ফলে আমাদের আন্দোলনের সাথে বিচারিক প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু আপিল বিভাগ যেহেতু আপনাদের আহ্বান জানিয়েছে পক্ষভুক্ত হতে সর্বোচ্চ আদালত, এবং আপনারা এই দাবি নিয়ে রাজপথে, এই দাবি নিয়ে একটা সুরাহা হবে এবং আপিল বিভাগ সুরাহা করলে আর কেউ সেখানে কথা বলতে পারবে না, আপনারা এই সুযোগ হারাবেন না নেবেন? কারণ আপিল বিভাগের কাছে আমরা গেলেও সেটা শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য সমাধান হবে। আমাদের আন্দোলনটা সকল শ্রেণীর জন্য সার্বিকভাবে, এবং এটা সরকারের সেই আবেদনটা নিয়েই আপিল বিভাগে যেতে পারবেন কিনা না, আমরা এটা সরকারের নীতির বিষয়, আমরা সরকারের কাছে এই দাবি জানাবো। আপিল বিভাগে যদি ওনারা নাও যায় তারপরেও কিন্তু আপিল বিভাগের সিদ্ধান্ত দিবে, সেটা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য। আমরা কিন্তু সার্বিক কোটা ব্যবস্থার কথা বলছি। আপিল বিভাগ যে কোনো কিছু, আপনারা যে আবেদন করেছেন তার বাইরেও যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারে এবং ফয়সালা দিতে পারে। আমরা মনে করি এটা সরকারের নীতির বিষয়, যেহেতু আমরা সরকারের কাছে আবেদন জানাবো, সরকারের কাছ থেকে আমরা দৃশ্যমান পদক্ষেপ। আদালত, সরকার এবং কোটা আন্দোলন 3টা বিষয়ে বহাল থাকলো, পরবর্তীতে আলোচনা হবে নিশ্চয়ই। আপনাদের জন্য শুভকামনা এবং ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। দর্শক, নিটল টাটা নিউজ আর এক্সট্রা আজ এখানে শেষ করছে। সহযোগিতা ছিল ক্যাম্বেন স্কোয়ার কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। ভালো থাকবেন সবাই।